ইউক্রেনে যুদ্ধ থামাতে আলোচনা চলছে সৌদি আরবে। পাল্টাপাল্টি বৈঠক করেছেন ইউরোপীয় নেতারাও। এদিকে আগামী বৃহস্পতিবার 5 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হামাস। অন্যদিকে আজকের মধ্যেই লেবানন থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। জানাবো কানাডায় বিমান দুর্ঘটনার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ইউক্রেন যুদ্ধের অবসানে সৌদি আরবে মঙ্গলবার আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। আলোচনায় গুরুত্ব দেওয়া হবে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোতে। তবে এখানে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেন এবং ইউরোপকে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের জ্যেষ্ঠ সহযোগী ইউরি উশাকভ বৈঠকে অংশ নেবেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এবং বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে থাকবেন। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন ছাড়াও আলোচনার প্রধান লক্ষ্য হবে রুশ মার্কিন সম্পর্কের জটিল সম্পর্ক সহজ করে তোলা। এর আগে সৌদি সফরে গিয়েই সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় ইউক্রেন এবং গাজা ছাড়াও পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে সৌদি আরবের বৈঠকে ইউরোপ ও ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে আলাদা বৈঠক করেছেন ইউরোপীয় নেতারা। বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তারা। এছাড়া মস্কোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি না হলে কিয়েভের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় নেতারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। কিয়েভে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইউক্রেন কিংবা ইউরোপ নয়, বরং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রকে দেখা যাচ্ছে আলোচনার টেবিলে। এতে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্যারিসের জরুরি বৈঠকে যোগ দেন ইউরোপীয় নেতারা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক ছাড়াও বাল্টিক এবং নর্ডিক দেশগুলোর প্রতিনিধিত্ব ছিল এই বৈঠকে। ইউক্রেনের সার্বিক পরিস্থিতি উঠে আসে তাদের আলোচনায়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস বলেন, কিয়েভে নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাতে হাত মিলিয়ে কাজ করা উচিত। এ সময় ইউক্রেন ও ইউরোপকে বাদ দিয়েই শান্তি চুক্তি বিষয়ে রাশিয়ার সঙ্গে মার্কিনীদের বৈঠকের সমালোচনা করেন তিনি। ইউক্রেনকে বাদ দিয়ে তাদের ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা অসঙ্গত। ন্যাটোর মূল ভিত্তি হল যে কোনো পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রের পাশে থাকা। এবারও তার বিকল্প ঘটবে না। একই মতামত জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন। যুদ্ধের অবসান ঘটলেও পুনরায় শুরু হওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এর সাথে ইউরোপের ভবিষ্যৎ জড়িত। ইউরোপকে অবশ্যই তার ভূমিকা পালন করতে হবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নকে সম্পৃক্ত করা উচিত। আমরা আলোচনাকে স্বাগত জানাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটি একটি মিথ্যে সমাপ্তি হতে পারে না। আমরা অতীতের ভুল পুনরাবৃত্তি করতে পারি না। এদিকে বৈঠকের পর নেটো মহাসচিব মার্ক রুট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত ও ইচ্ছুক। মনিরুজ্জামান বাবু, ৭১। খুব শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, বৈঠকের কোনো সময় নির্ধারণ করা হয়নি, তবে এটি খুব শিগগিরই হতে পারে, কারণ পুতিন সত্যিই ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও বৈঠকে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার কাছে শক্তিশালী অস্ত্র আছে, সবার এটা বুঝতে হবে। তারা হিটলার, এমনকি নেপোলিয়নকেও পরাজিত করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরে লড়াই করছে, এটা নতুন কিছু নয়। শিগগিরই এ বিষয়ে দুই নেতার কথা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে পুতিন কি পুরোপুরি ইউক্রেন দখল করতে চান, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, একই প্রশ্ন তিনি পুতিনকেও করেছেন। এক্ষেত্রে পুতিন এগিয়ে গেলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় সমস্যা তৈরি করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের স্বাধীন সংস্থার প্রধান হ্যাম্পটন ডেলিঙ্গারকে বরখাস্ত করতে সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সংস্থা হুইসেল ব্লোয়ার বা যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য ফাঁসকারীদের সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টে এটাই তার প্রথম আপিল। আদালতে জমা দেওয়া কাগজপত্র থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত স্বাধীন সংস্থার প্রধানকে বরখাস্ত করতে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টের অনুমোদন চাইতে দেখা গেছে। এতে যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সিল কার্যালয়ের প্রধান ডেলিঙ্গারকে তার পদে পুনর্বহাল না করার আর্জি জানানো হয়েছে। জো বাইডেনের আমলে 5 বছর মেয়াদে 2029 সাল পর্যন্ত নিয়োগ পান ডেলিঙ্গার। তবে ট্রাম্প তাকে বরখাস্ত করার মামলা করেন। অভিযোগে তিনি বলেন, প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে গিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। কেন্দ্রীয় আইন অনুযায়ী কেবল অদক্ষতা, কর্তব্যে অবহেলা অথবা কার্যালয়ে অসদাচরণের জন্য কাউকে তার পদ থেকে অপসারণ করা যায়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার 5 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। এসব মরদেহ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সোমবার সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই 5 জিম্মি হামাসের কাছে থাকা অবস্থাতেই মারা গেছেন। তবে তারা কিভাবে মারা গেছেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের এখন পর্যন্ত যতজন নিহত হয়েছেন তারা সবাই গাজায় সেনাদের নির্বিচার হামলায় নিহত হয়েছেন। যেই জিম্মিদের মরদেহ ফেরত পাঠানো হবে তাদের নাম বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে জানাবে হামাস। গাজা থেকে মরদেহগুলো ইসরায়েলে পৌঁছানোর পর সেগুলো আবু কবির ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যাবে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুলেন্স। এছাড়া বৃহস্পতিবার মৃত জিম্মিদের মরদেহ পাঠানোর পর আগামী শনিবার 3 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। গাজা ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 9 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই পর্যন্ত গাজায় নিহতের মোট সংখ্যা 48,300 জনে পৌঁছে গেছে। মঙ্গলবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 16 জন। এতে করে ইসরায়েলি বাহিনীর হামলায় আহতের সংখ্যা 1,11,709 জনে পৌঁছেছে। গাজা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার এক বিবৃতিতে একথা বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এদিন নেতানিয়াহু আরও বলেন, 15 মাসের যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারোর হাতেই থাকবে না। এই যুদ্ধে এরই মধ্যে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে এইসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পিস নাও নামের অবৈধ বসতি স্থাপন বিরোধী একটি সংস্থা। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, পশ্চিম তীরে বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফরাত বসতিতে এই নতুন আবাসন ইউনিটগুলো নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহুর প্রশাসন। লেবানন থেকে মঙ্গলবারের মধ্যে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ প্রধান বলেন, এই সময়সীমা পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মঙ্গলবারের পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেয়া এমন শর্তও প্রত্যাখ্যান করেন নাঈম কাশেম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এ ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতিই করতে পারবে না। তারা একদিকে ইরানকে হুমকি দেবে, অন্যদিকে সংলাপে সমর্থন দেওয়ার দাবি করবে। তা হতে পারে না। মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে 10 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় সোমবার ওই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকেই নিখোঁজ রয়েছেন। মিশরের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, কায়রোর কেরতাসার শ্রমজীবী মানুষের বসবাসস্থলে একটি ভবন ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। ভবন ধসের পরপরই নিখোঁজদের উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান শুরু করেছে কায়রোর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর একাধিক দল।
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী নিয়ে একটি বিমান উল্টে গেছে। সোমবারের এই ঘটনায় ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার দিন বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। এই ঘটনায় সব যাত্রী এবং ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিমান দুর্ঘটনার আগে দেশটিতে ব্যাপক তুষারপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ ভালো রকমের দ্বন্দ্বই চলছে কানাডার। সীমান্তবর্তী দুই দেশের এই দ্বন্দ্ব অবৈধ অভিবাসন এবং মাদক থেকে শুরু করে শুল্ক আরোপ নিয়ে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন। কানাডার সার্বভৌমত্বের ওপর এই হুমকিতে দেশ জুড়ে লেগেছে দেশপ্রেমের ঢেউ। হুহু করে বেড়েছে কানাডার জাতীয় পতাকার বেচাকেনা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 15 ফেব্রুয়ারি কানাডার জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়। এই দিন অটোয়ায় লাল সাদা ম্যাপল পাতা খচিত পতাকার যাত্রা শুরুর 60তম বার্ষিকী ছিল। কানাডার পতাকা নির্মাতা কোম্পানি ফ্ল্যাক্স আনলিমিটেড জানিয়েছে তাদের পতাকা বিক্রি গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার কারণে দেশ জুড়ে দেশপ্রেমের ঢেউ পতাকা বিক্রি বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন তারা। টরন্টোর উত্তরে ব্যারিতে অবস্থিত ফ্ল্যাক্স আনলিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ম্যাট স্কিপ জানান তারা বছরে 5 লাখের বেশি পতাকা তৈরি করেন। পতাকার বাড়তি চাহিদা মেটাতে তাদের এখন বাড়তি শিফট চালু করতে হচ্ছে। নতুন উপকরণ সংগ্রহের কথা ভাবতেও হচ্ছে। পতাকার চাহিদা বৃদ্ধির কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার সার্বভৌমত্ব নিয়ে দেওয়া হুমকির কথা উল্লেখ করেন ম্যাট স্কিপ। আমাদের আয় বছরের এই সময়ে সাধারণত যা হতো তার দ্বিগুণ হচ্ছে। এটি রাজনৈতিক পরিস্থিতির সরাসরি প্রতিক্রিয়া। কানাডীয়রা তাদের পতাকাকে ঐক্যের প্রতীক হিসেবে ব্যবহার করছে। এদিকে কানাডার রাজনীতিবিদরা জাতীয় পতাকা প্রদর্শন করে ঐক্য ও দেশপ্রেম প্রকাশ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর হুমকির পর কানাডাবাসীরা যুক্তরাষ্ট্র ভ্রমণ বাতিল করেছে। বর্জন করেছেন মার্কিন অ্যালকোহল ও অন্যান্য পণ্য। গেল 3 ফেব্রুয়ারি কানাডার বেশিরভাগ পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর থেকেই এই প্রতিক্রিয়া দেখা যায়, যদিও তিনি পরে এই শুল্ক কার্যকর স্থগিত করেন। মনিরুজ্জামান বাবু, 71। বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় অন্তত 31 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়োকাল্লায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 2625 ফুট গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় আহতদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক ও 4 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।